আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাকাব্য হিসেবে মেঘনাদ বধ কাব্যের সার্থকতা আলোচনা করো। ভূমিকা। বাংলা সাহিত্যে মেঘনাদ বধ কাব্য প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে বিবেচিত, কিন্তু মহাকাব্যের লক্ষ্য বিচারে মেঘনাদ বধ কাব্যকে সার্থক মহাকাব্য বলা যায় কিনা সে সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই কাব্য সম্পর্কে যত সমালোচকগণই সমালোচনা করে থাকুক না কেন, বাংলা সাহিত্যে মেঘনাদ বধ কাব্য শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে মর্যাদা লাভ করেছে। এ কাব্য পাশ্চাত্য রীতি অনুযায়ী মহাকাব্যের শিল্প সৌন্দর্য বিকাশ লাভ করেছে। ঘটনার একমুখিতা এর একটি পাশ্চাত্য মহাকাব্যেরই অনেকটা সমধর্মী বলে স্বভাবত মনে হতে পারে। ঘটনা ও চরিত্রের সাথে সাথে ভাব, ভাষায়, ছন্দে ও অলঙ্কারে যে গৌরব ও গাম্ভীর্য থাকা আবশ্যক, মধুসূদন তার কাব্যে তা রক্ষা করায় যত্নশীল ছিলেন। কবির কল্পনা ও বর্ণনা শক্তির মধ্যে মৌলিকতা প্রকাশ পেয়েছে, তা মহাকাব্যের অনুকূল বলে বিবেচনাযোগ্য। পাশ্চাত্য কাব্যকলা এই কাব্যে রূপ লাভ করেছে। বিশেষ উপযোগী ছন্দ এতে আরোপিত হয়েছে। পৌরাণিক কাহিনী এ কাব্যের উপযোগিতা জুগিয়েছে। বীরচরিত্রের গৌরব এতে প্রতিফলিত হয়েছে। যুগ জিজ্ঞাসা প্রতিফলিত হয়ে মেঘনাদ বধ কাব্য হয়ে উঠেছে সার্থক মহাকাব্যের দাবিদার। মহাকাব্য। মহাকাব্য বলতে যে অতিকায় কবিকৃতি বোঝায়, এক কথায় তার যথার্থ সংজ্ঞা নির্ধারণ করা অসম্ভব। এই সুপ্রাচীন সাহিত্য সৃষ্টি প্রাচ্যে পাশ্চাত্যে স্বতন্ত্রভাবে বিকাশ লাভ করেছিল বলে এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য ভিন্নতা বিদ্যমান। প্রাচ্য তথা সংস্কৃত আদর্শ অনুযায়ী বিশেষ কয়েকটি লক্ষণযুক্ত কাব্যকে মহাকাব্য বলে অভিহিত করা হয়। 1 নম্বর হচ্ছে, মহাকাব্যের স্বর্গবিভাগ থাকবে এবং তা হবে অষ্টাধিক স্বর্গযুক্ত, অর্থাৎ স্বর্গ সংখ্যা 8-এর কম হবে না। স্বর্গ খুব ছোট বা খুব বড় হবে না। সমগ্র স্বর্গ এক ছন্দে রচিত হবে এবং স্বর্গান্তে ছন্দের পরিবর্তন ঘটবে। প্রত্যেক স্বর্গের শেষে পরবর্তী স্বর্গের বর্ণিতব্য বিষয়ের ইঙ্গিত থাকবে। বিষয়ের নাম অনুযায়ী স্বর্গের নামকরণ হবে। 2 নম্বর হচ্ছে, আশীর্বাদ, নমস্কার ও বস্তু নির্দেশ দ্বারা মহাকাব্য আরম্ভ হবে। 3 নম্বর হচ্ছে, ইতিহাস বা কোনো সত্য ঘটনা নিয়ে মহাকাব্য লেখা হবে। 4 নম্বর হচ্ছে, মহাকাব্য থেকে চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ ফল লাভ হবে। 5 নম্বর হচ্ছে, মহাকাব্যের নায়ক চতুর ও উদার হবেন। নায়ক সদংশজাত ধীরোদাত্ত গুণ সমন্বিত কোনো ক্ষত্রিয় হবেন। দেবতাও নায়ক হতে পারেন। 6 নম্বর হচ্ছে, মহাকাব্যে চন্দ্র সূর্য উদয়, নগর পর্বত সমুদ্র, জলক্রিয়া, মধুপান, বিপ্রলম্ব, বিবাহ, যুদ্ধ, মৃত্যু ইত্যাদির বর্ণনা থাকবে। 7 নম্বর হচ্ছে, মহাকাব্য অলঙ্কার ও রসভার সমন্বিত হবে। এই রস শৃঙ্গার, বীর অথবা শান্ত প্রভৃতি এদের যে কোনো একটি প্রাধান্য পাবে। মহাকাব্যকে ইংরেজিতে ইপেক বলা হয়। ইপেক শব্দটি এসেছে গ্রিক ইপোস শব্দ থেকে, যার অর্থ শব্দ। পরে ইপোস বলতে কাহিনী, সঙ্গীত, বীরত্বব্যঞ্জক কবিতা,
ইত্যাদি বোঝাতো। এখন এপিক বলতে প্রবর্তন করেন মধুসূদন। 1861 সালে প্রকাশিত মেঘনাদবধ কাব্যের মাধ্যমে বাংলা মহাকাব্যের ধারার সূত্রপাত এবং তা বাংলা সাহিত্যে প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে স্বীকৃত। মাইকেল প্রবর্তিত পথরেখায় হেমচন্দ্র, নবীন সেন, কায়কোবাদ প্রমুখ মহাকবির পরিক্রমা চললেও মধুসূদনের সক্ষমতা কেউ লাভ করেননি। মহাকাব্য হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা। মহাকাব্য সাহিত্যে মেঘনাদবধ কাব্য প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে বিবেচিত। কিন্তু মহাকাব্যের লক্ষণ বিচারে মেঘনাদবধ কাব্যকে সার্থক মহাকাব্য বলা যায় কিনা সে সম্পর্কে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আক্ষেপই করেছেন, বস্তুত পৃথিবীর সাহিত্যের ইতিহাসে ও সভ্যতার ইতিহাসে কোনো প্রাচীনকালে বাল্মীকি, ব্যাস ও হোমারের উদ্ভব। তারপর কত হাজার বছর অতীত হয়ে গেল, কিন্তু মহাকাব্যের আর উৎপত্তি হল না। গাইব মা বীররসে ভাসি মহাগীত বলে কবি মহাকাব্যের ঘোষণা দিয়েছে। আবার এক চিঠিতে তিনি এমন কথাও লিখেছেন যে সুনিপুণ ফরাসি সমালোচক ও তার মহাকাব্যে কোনো দোষ দেখাতে পারবেন না। কবির মন্তব্যের লক্ষ্য যাই থাকুক না কেন, মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে মর্যাদা লাভ করেছে। তবে এই মর্যাদা প্রাচ্য ও পাশ্চাত্য কোনো আদর্শানুসারী তা বিবেচনার অপেক্ষা রাখে। প্রাচ্যের ধারণা। প্রাচ্য অলঙ্কার শাস্ত্রে মহাকাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয়েছে। সে হিসেবে মহাকাব্য হবে ইতিহাস, পুরাণ বা পুরাবৃত্তের ঘটনা অবলম্বনে অষ্টাধিক স্বর্গসংখ্যা সমন্বিত। দেবতা বা সদ্বংশোদ্ভূত নরপতি হবেন মহাকাব্যের নায়ক। নায়কের জয় বা প্রতিষ্ঠার মাধ্যমে মহাকাব্যের পরিসমাপ্তি ঘটবে। কাহিনী হবে স্বর্গমর্ত্য পাতাল প্রসারী। বিশেষ ছন্দে রচিত মহাকাব্যের সুনির্দিষ্ট রসের কথাও বলা হয়েছে। এ ধরনের কিছু বাধ্যবাধকতা মেনে মহাকাব্য রচনার নির্দেশ জারি করেছেন প্রাচ্য অলঙ্কারিকগণ। মেঘনাদবধ কাব্যের অবতারণা। মধুসূদন প্রাচ্যের আদর্শ মেনে চলেননি। নায়কের বিজয় বা প্রতিষ্ঠার মাধ্যমে কাব্যের পরিসমাপ্তি ঘটেনি। ছন্দের অলঙ্কারিক নির্দেশও মানা হয়নি। চতুবর্গ ফল লাভের ব্যাপারটিও এখানে উপেক্ষিত হয়েছে। প্রাচ্য আদর্শের এই সংজ্ঞা মহাকাব্যের বাইরেও পরিচয় স্পষ্ট করার চেষ্টা করেছে। মহাকাব্যের অন্তরঙ্গ বা প্রকৃত পরিচয় এতে বিবৃত হয়নি। মধুসূদন হয়তো এই সংজ্ঞার গুরুত্বহীনতার কথা বিবেচনা করে মন্তব্য করেছিলেন। কাব্যের বিষয়বস্তু। প্রাচ্য অলঙ্কারিক বিশ্বনাথের নিয়ম শৃঙ্খলে আবদ্ধ হতে না চাইলেও মধুসূদন যে তা একেবারেই বিসম্মিত হয়েছেন এমন দাবি করা যায় না। 9 স্বর্গে কাব্য সমাপ্ত হয়েছে। বীর ও করুণ রসের উপস্থিতি এই কাব্যে বর্তমান। তবে প্রাচ্য আদর্শ অনেকাংশই অনুসরণ করা হয়নি এবং সে মাপকাঠিতে মহাকাব্য নামে অভিহিত করা সমীচীন নয় বলে অনেকের ধারণা। কিন্তু মেঘনাদবধ কাব্যকে এই নিরিখে বিচার করা উচিত নয়। এ কারণে যে কবি পাশ্চাত্য আদর্শের গৌরব ঘোষণা করেছেন এবং পাশ্চাত্য সাহিত্যদর্শের প্রতি তার
আনুগত্য ছিল অনেক বেশি। এছাড়া প্রাচ্য আদর্শের যে স্বরূপ লক্ষ্য করা যায় তাতে অন্তরঙ্গ বৈশিষ্ট্যের চেয়ে বহিরঙ্গেরই প্রাধান্য পেয়েছে। বাইরের বৈশিষ্ট্যের চেয়ে অভ্যন্তরীণ স্বরূপ লক্ষণীয়ই মহাকাব্য বিচারের মাপকাঠি হওয়া দরকার বলে গুরুত্ব দেওয়া হয়। মেঘনাদ বধ কাব্যকে সেদিক থেকেই বিবেচনা করা আবশ্যক। কাব্যের বিষয়বস্তু। মেঘনাদ বধ কাব্যে বিষয়বস্তুর বিরাটত্ব, চরিত্রের সমুন্নতি, ভাবের গাম্ভীর্য, বস্তুধর্মের প্রাচুর্য, বর্ণনার নাটকীয়তার সাথে কাব্যকলার যে উৎকর্ষ সাধিত হয়েছে তাতে মহাকাব্যের গৌরবের কোনো অভাব ঘটেছে এমন মনে করার যুক্তিসঙ্গত দাবি নেই। বরং পাশ্চাত্য আদর্শানুযায়ী যাকে লিটারেরি এপিক বলে অভিহিত করা হয় তার সাথে মেঘনাদ বধ কাব্যে যথেষ্ট সঙ্গতি রয়েছে। এ প্রসঙ্গে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মন্তব্য উল্লেখযোগ্য। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে তিনি বলেছেন, এর বহিরঙ্গ গঠনের মধ্যেও পাশ্চাত্য রীতি অনুযায়ী মহাকাব্যের শিল্প সৌন্দর্য বিকাশ লাভ করেছে। এর চরিত্রগুলোর মধ্যেও নাটকীয় গুণ বিকাশ লাভ করিয়া মধ্যে মধ্যে চমৎকারিত্ব ও বিস্ময় সৃষ্টি করিয়াছে। ঘটনা ও চরিত্রের সাথে সাথে ভাবে ভাষায় ছন্দে ও অলঙ্কারে যে গৌরব ও গাম্ভীর্য থাকা আবশ্যক, মধুসূদন তার কাব্যে তা রক্ষা করায় যত্নশীল ছিলেন। রাক্ষসদের নায়ক করার মধ্যে যে ত্রুটি আছে বলে ধারণা তা যথার্থ নয়, কারণ মাইকেল রাক্ষসদের অসভ্য বর্বর বলে চিত্রিত করেননি। সুসভ্য বীর জাতি হিসেবেই তাদের দেখানো হয়েছে। কবি রাক্ষস বীর্যবতার অন্তরালে মানবিকতার জয়গান ঘোষণা করেছেন। যে কাব্য পাঠ করলে পাঠক বিস্মিত, স্তম্ভিত, উত্তেজিত ও অশ্রুসিক্ত হয়ে বর্ণিত বিষয় প্রত্যেকের ন্যায় অবলোকন করে তাকে মহাকাব্য বলা যায়। উপসংহার। পরিশেষে বলা যায় যে মেঘনাদ বধ কাব্যে কবির কঠোর সংযম, নিরপেক্ষ দৃষ্টির পরিবর্তে গীতিকাব্যের হৃদয়াবেগ ও পক্ষপাতিত্বের নিদর্শন ফুটে উঠেছে বলে কেউ কেউ মনে করেন। আন্তঃপ্রকৃতিতে মেঘনাদ বধ গীতিকাব্য হয়ে উঠেছে বলেও মনে করা হয়। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বিস্ময়কর প্রতিভার অবদান হিসেবে মেঘনাদ বধ কাব্যকে এক অভিনব সৃষ্টি বলে বিবেচনা করা যায়, যার ফলে বাংলা মহাকাব্যের ধারায় এক অবিস্মরণীয় কীর্তি হিসেবে তা বিরাজমান।